আপকি আদালতে চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি হচ্ছেন ভীষণ রকম দুষ্টু। আমি কেন বলছিলাম যে আপনাকে ভয় লাগে, কারণ আমি আপনার ছোটবেলার অনেক ঘটনা পড়েছি। আচ্ছা। আর আপনি আপনার ভাইকে এমন কিক মেরেছিলেন যে ওকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। এত আমি নটি ছিলাম, দুষ্টু ছিলাম। সেই ছোট থেকেই ভগবান হয়তো আ আমাকে এভাবেই জন্ম দিয়েছেন কোনো উদ্দেশ্য নিয়ে। আমি আসলে সেই সময় ঠিক জানতাম না। সব বাচ্চারাই তো খেলাধুলো করতে পছন্দ করে। আর যে স্পেশাল আমাদের গ্রাম আছে যে মেয়েদের এবং মেয়েদের খেলাধুলা বেশি পছন্দ করত না। আর আমার তো বেশি এনার্জি ছিল এবং অন্য ইন্টারেস্ট ছিল। কোনো মেয়েদের জিনিস আমার পছন্দ ছিল না। আর যা কিছু ছেলেদের জিনিস, সে কাপড় থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, তাতেই ওদের সঙ্গে টক্কর দিতাম, চ্যালেঞ্জ করতাম। তো ওরা কখনো, কখনো আমাকে রাগিয়ে দিত। আমাকে নিয়ে কিছু বলে দিত। তো আমি ওদের একদম সে ভাই হলেও। সে ভাই হোক অথবা যে কেউ হোক, কাউকেই আমি ছাড়তাম এটা কি না। সত্যি যে আপনি এতটাই গুলি লড়তাম। খেলতেন ছেলেদের সাথে? হ্যাঁ। এই এইভাবেই তো আমার জীবন শুরু হয়েছিল। সকাল আ সকাল ৬টা থেকে আ মানে সন্ধে ৬টা পর্যন্ত পুরো দিন গুলিই গুলি। তো একদিন আমি খেলছি, গুলিটা এরম ধরছি, এভাবে ধরে এমন মারি কেউ আমাকে হারাতেই পারেনি। আর সেটাই তো ওদের দুঃখ ছিল। ছেলেদের না, বুঝেছেন? ছোটবেলা থেকে এত মার্বেল এত দূর, দূর থেকে আমি মারতাম না। পাশেরগুলো তো এমনিতেই এত কঠিন নয়। নিশানা তো কোনো ব্যাপারই নয়। দূরেরগুলো তো এভাবে চোখ একটা এভাবে বন্ধ করে এমন মারতাম না, ফের এটাই আমার টার্গেট। এটাই ছিল। কেউ হারাতে পারত না। আপনি খুব গাছেও চড়তেন হ্যাঁ। আর সাপও ধরতেন। রাজাত স্যার, আপনি তো আমার সব ফাঁস করে দিচ্ছেন। আমি গাছেও উঠতাম, সাপও হাতে ধরে নিতাম। ছোটবেলা থেকেই আমার এটা সাপ আ আ আমাদের অ্যাটাক করত। তো সেজন্য মারতে হতো, নিজের জীবন বাঁচানোর জন্য আরকি। আর একদিন তো রাতে আমি আ রাতে চার্চ গিয়েছিলাম। আর ফেরার সময় পথে আমি দেখি বিরাট একটা সাপ এভাবে ক্রস করছে। এত ভয় লেগেছিল যে আমার তো তখন থেকেই খুব সাপকে সাপ ভয় ভয় পেয়েছিল লাগতো। নাকি আপনি ভয়? সাপ আমাকে ভয় পায় না। আমি সাপকে ভয় পেতাম। এমনই জীবন। ব্যাস ছোট থেকেই এত নটি ছিলাম। এখন তো অনেক বুঝদার হয়েছি। আর এখন তো আগের থেকে অনেক কাম হয়ে গেছি। না, না, এখন আপনি খুবই দুষ্টুমি করেন। আমি শুনেছি যে ভোডকার পুরো বোতল খেয়ে নিয়েছিলেন আপনি। এটা তো মিথ্যে কথা। এটা তো সত্যি একদম বাজে কথা। এটা তো আমি কিছুতেই মানতে পারব না। এটা কি সত্যি নয় যে আপনি ভোডকাকে জল ভেবে খেয়ে নিয়েছিলেন? হে ভগবান! অ্যাকচুয়ালি আমি আ শিলংয়ে একটা আ ম্যারাথন ইভেন্টে গিয়েছিলাম। ট্রেনিং করে আমি আ আ রুমে ফিরে আসি। আর আমার তখন খুব তেষ্টা পেয়েছিল। তো একটা বোতল ছিল যেটা একটা আ যেটা যেটা আ উম কি বলবো? ওই কোটেড কিছু থাকে না? ভোডকা? একটা বোতল ছিল, এমনি ভিজিবল ছিল না। আ আমরা যেটা ট্রান্সপারেন্ট হয়, টান্স জলের মতো আ দেখতে হয়। ও না সেরকম নয়। একটা বোতল ছিল, হোটেলেও এভাবেই রাখা ছিল। কপারের হ্যাঁ, বটল, হ্যাঁ। হ্যাঁ। তো তাতে আমি ওটাই
বোধহয় মনে হয়েছিল জল আছে। মানে আমি তাই ভেবেছিলাম। মোস্টলি ওই বোতলে জল রেখে সকালে খেলে আমাদের হেলথের কিছু ভালো হয় বলে না? হুম। ঠিক না ভুল আমি জানি না। হ্যাঁ, তো সেইজন্য আমি ওই বোতল দেখি। আসলে আমি পড়ে দেখিনি। আর আমি হঠাৎ করে ওটা খুললাম। বোধহয় আমি এমন মুখ বোতলে ছোঁয়ালে আমি স্মেল পেতাম, বুঝতে পেরে যেতাম। কিন্তু আমি কিন্তু আমি তাড়াতাড়িতে এভাবে খুলে এভাবেই মুখে ঢালি। এরমভাবে ঢাললাম, অর্ধেক তো চলেই গেল। আর হঠাৎ আমার সেকেন্ডে ২ সেকেন্ড ৩ সেকেন্ডে আমার মাথা ঘুরতে থাকে। আমি আমি আমার যে পিএ ছিল তাকে ফোন করি। কিছু একটা হয়েছে। আমাকে প্রাইজও দিতে ডাকবে। ডিস্ট্রিবিউশন হওয়ার কথা। আমার যদি শুয়ে পড়ি না, আমায় ডেকে দিও। ওই আমার ওখানেই মানে রুমের বাইরে নক করে দিও। আমার কিছু হয়ে গেছে। আমি উঠতে পারবো কি পারবো না ঠিক বুঝতে পারছি না। তাই ওই বোতল ছিল না, তাতে জল আছে ভেবে আমি খেয়ে নিয়েছি। কিন্তু ওতে জল ছিল না, ভোদকা ছিল। আরে বাপরে! স্যার আমি কি করব এই সময় আমারও জানিই না, দেখিইনি। তাহলে আমি ভোদকা যেটা আছে বললাম যে সেটাই সত্যি হলো না? সত্যি তো ছিল। হে আরো একটা ভগবান! দুষ্টুমি আপনার রিসেন্টলি বলছি। হ্যাঁ। আপনি এত জোরে গাড়ি চালিয়েছিলেন যে পুলিশের গাড়ি আপনার পেছনে। কোথা থেকে, কোথা থেকে? কে, কে বলেছে আপনাকে? আচ্ছা। হুম। আমি জীবনে ড্রাইভিং শিখিনি। ডাইরেক্ট আমি মণিপুরেও আমার কাছে আ ২-৩ টে লাক্সারি কার নয়, তবুও ১টা-২টো কার আছে। তো কখনো ছুঁয়েও দেখিনি। দিল্লিতে যখন আমি আ মেম্বার অফ পার্লামেন্ট হই, আমরা আ বাংলোতে ছিলাম। তখন তো কখনো আ হয়তো ড্রাইভার আসেনি। কি করব? আর কিভাবে যাব? কিছু বুঝতে পারতাম না। চলো ট্রাই করে নিই, এটা তো অটোমেটিক গাড়ি। মানে অত ডিফিকাল্ট ও হবে না। অ্যাক্সেলেরেটর মারবো আর এটা ঘোরাতে হবে, এই তো করার। তখনই আমি স্টার্ট করি আর চালাই। দিল্লির ট্রাফিকের মধ্যে চালাতে থাকি। সেটাই আমার আ আ আ ট্রেনিং হয়ে যায়। আর একদিন তো কি ঘটেছিল একটা ইনসিডেন্ট বলছি। একদিন তো আমি ওই ট্রেনিং যাওয়ার সময় আসলে কিছুই হয়নি। আসার সময় রেড লাইট ছিল। আমি দাঁড়াই। তারপর পেছন থেকে একটা ভ্যান এমন জোরে, আরে আমার কোনো দোষই নেই। দোষটা তো পুরো ওরই। "বাইরে এসো দাদা। কাম আউট, কাম আউট।" একবার বেরিয়ে এসো কথা বলবো। কার দোষ এটা? রেড লাইট দেখোনি? ম্যাম এটা আপনারই দোষ। এরম করে আঙুল দেখিয়ে আমার দিকে পয়েন্ট করে। তারপর হঠাৎ গ্রিন সিগন্যাল চালু হয়। আর, আর পালানোর চেষ্টা করে লোকটা। স্কুল ছুটির সময় এত ভিড়েতে পালাতেই পারছে না লোকটা। আমাকে এইভাবে পয়েন্ট করেছিল, "ম্যাডাম আপনার ভুল, আপনার দোষ" বলে। আমি তো গাড়ি থামিয়েই দিয়েছিলাম। রেড লাইটের কারণে আপনি পেছন থেকে মেরেছেন আমায়। আমার দোষ কি করে? কি করে হতে পারে? এরকমই বারবার বলছিল। তারপর আমি একটা একবার আমি হাতই উঠিয়ে দিলাম। ওই রাগটা কন্ট্রোল করতে পারিনি। আমার দোষ নেই, তাও বারবার আমারই দোষ বলছিল ওই লোকটা। তাই আমি এভাবে একটা পাঞ্চ মারি। তো ভুল করে আমার একটু নোক লেগে এভাবে স্ক্র্যাচ এসে গিয়েছিল। এত ব্লিডিং হচ্ছিল না, মরে গেছি এমনভাবে অ্যাক্টিং করছিল সেই লোকটা। আর তারপরে একটা সিকিউরিটি গার্ড আসে, "ম্যাডাম কি হয়েছে, কি হয়েছে?" আমি ওকে সব বললাম। তো বলল, "পুলিশের কাছে চলো।" তো পুলিশ স্টেশনে বলে, "কে জানো এই ম্যাডাম? চেনো এই ম্যাডামকে? বেশি মারেনি। আপনার ভাগ্য ভালো। নাহলে সব ভেঙে দিত।" এমন বলে। "ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই মেডেল আছে, ওই মেডেল আছে। দেশের গর্ব" এসব বলতে থাকে। তখন ও চুপ করে যায়। নিজের দোষ মেনে নেয়। আগে নিজের দোষ মানছিলই না। তো এটাই আমার বলার যে আমরা নর্থ ইস্টের তো কখনো তার জন্য
উই আর সাফারিং সো মাচ। আপনার তো নাম অন্য কিছু ছিল, খুব লম্বা একটা নাম, আপনি পরে চেঞ্জ করিয়ে নিয়েছেন। হুম। আর আপনার বাবাকে বলেনওনি যে আপনি নাম চেঞ্জ করিয়ে নিয়েছেন? অ্যাকচুয়ালি আমার নাম চুং নেই জাং, যেটা খুব মিনিংফুল। বুঝলেন? এই চুং মানে টপ। ট্রান্সলেট যদি করেন না আমাদের মাদার টাং এ আমাদের ডায়ালেক্টে আমার নাম রেখেছিলেন আমার দিদিমা। আর চুং মানে টপ, নিয়ে মানে রিচ, জাং মানে ফাস্টেস্ট। বলুন? খুব লম্বা ছিল। আমি শর্ট বানাই। এমসি, এমসি বানাই। আর মেরি, মেরি মানে মিনস আমি খ্রিশ্চান। আর এটা ইজিলি টু প্রনাউন্স হবে, রিকগনাইজ ও হবে। তো এই ভেবেই আমি নিজেই নিজের নাম রাখি। তো এমসি, মেরি কম। ভালো হয়েছে যে আপনি সহজ নাম রেখেছেন, না হলে বারবার আপনার নাম বলতে আমারও খুবই সমস্যা হতো। জনতার মধ্যে থেকে হ্যাঁ। যদি কেউ প্রশ্ন করতে চান? নর্থ ইস্টের লোকেদের বারবার মোমো, চাইনিজ না হলে চিংকি বলে ডাকা হয়। এটা কি হ্যাঁ। আপনিও ফেস করেছেন? আমিও ফেস করেছি শুরুতে। Obviously, my face must be look like Chinese or Philippines or Thailand or maybe, Asian look, maybe. But my heart and my soul is Indian. I respect all the religions. I respect all the religions and I never, like আমি রিলিজিয়নের বিষয়ে কখনো ভুল কিছু বলতে পারি না। উই আর হিউম্যান। একে অন্যকে ভালো না বাসলে, একে অন্যকে রেসপেক্ট না করলে, একে অন্যকে সাপোর্ট না করলে, একে অন্যের সঙ্গে ইউনিটি না থাকলে কিভাবে আমরা ইন্ডিয়ানরা এগিয়ে যাব? একটা কথা আপনাকে বলতে চাই মেরি, বলুন। ৬ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর আপনার যে ফেসটা সেটা ইন্ডিয়ার ফেস, মানে ইন্ডিয়ান ফেস। থ্যাংক ইউ। আর যত আমাদের ভাই বোনরা যারা নর্থ ইস্ট থেকে আসে, তারা আপনাকে আইডল মনে করে, পুরো দেশ আপনাকে আইডল মনে করে। এই যে আপনি কাজটা করেছেন সেটা পুরো দেশকে এক করার কাজ, খুব বড় কন্ট্রিবিউশন আপনার, সেটা বলতেই হচ্ছে। কিন্তু আপনার হ্যাঁ, পড়াশোনা মানে একদম ভালো লাগতো না। পড়ার সময় শুধু ঘুম এসে যেত, কি করব? বই এমন এলেই আমার চোখেও এমনিতেই শুতে শুতে ইচ্ছে করত। তো কমপক্ষে আমি পড়াশোনা না করলেও কিন্তু বক্সিং তো ভালো করি। তালি বাজাও, বাজাও। কিন্তু এটা বলুন যে আপনার বাবা তো চাইতেন না যে আপনি বক্সার হন। হ্যাঁ, আপনার বাবা বলতেন তো যে এত বক্সিং করলে মুখে কাটাকুটির দাগ হয়ে যাবে, বিয়ে কিভাবে দেব? সেটাই তো না। সেই জন্যই বলছি স্যার। অ্যাকচুয়ালি আমি কিচ্ছু বলিনি আমার প্যারেন্টসদের। বললে পরে ক্যারিয়ারে সমস্যা হবে। বক্সিংয়ে যদি আপনি প্রশ্ন করেন তো এতে তো নাক ফাটিয়ে রক্ত বের করে দেয়। আরে ভয় দেখায়। জানি না আমাকেও এটাই বলা হয়। আমিও শুরুতে একটু ভয় পেতাম। আরে কিভাবে কেউ হ্যাঁ, নাক ফাটাবে জবরদস্তি? অ্যাঁ? যখন আপনি তো আমি তার মুখ ফাটিয়ে দেন। নাক, মুখ সাথে একটা হুক মারবো ব্যাস খতম। তো যদি কখনো চোট লাগতো, আমি ভাবতাম যে আমার জন্য টাকা খরচ কে করবে? কারণ এত আমাদের যে ঘর মানে ফ্যামিলি যেটা খুব হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। আমার মা-বাবা প্রতিদিন রোজগার করে ঘরে টাকা এনেছে। তাই একদিন কাজ না করলে টাকাও নেই। তো আমরা আ এভাবে জীবন কাটিয়েছি। খুব ভালোও লেগেছে, এত স্ট্রাগল করেছি।
এটা খুবই ইন্সপায়ার করবে মানুষকে, যারা বস্তিতে থাকে, যারা গরিব, তারাও এটা বুঝতে পারবে। যদি চেষ্টা করে, পরিশ্রম করে, তাহলে মেরি কমের মতো বড় হওয়া যায়। অবশ্যই, অবশ্যই। যতক্ষণ সাহস না হারাবেন, ততক্ষণ সামনে যে ডিফিকাল্টি থাকুক, তার মুখোমুখি হওয়া যায়। তো আমার এটা ছিল আমার উইল পাওয়ার। এটা কারোর কাছে আছে না নেই আমি জানি না। কিন্তু ভগবান আমাকে উইল পাওয়ার খুব দিয়েছেন। যেটা ডাবল লেভেল, ট্রিপল লেভেলে আমায় নিয়ে গেছে। আর আর মেন্টালি এ মেন্টাল এটাই দুটো। এটা স্ট্রং আর এটা স্ট্রং। এটা হলে পরে কোনো কিছুই আপনাকে আর হারাতে পারবে না। মানুষ এত সোশ্যাল মিডিয়াতে কি না করে থাকে। তো এখন তো প্রাইম মিনিস্টারকেও কেউ ছাড়ে না। কে ছেড়ে দিচ্ছে? তো আপনি বলতে চাইছেন নেগেটিভ কথা মানুষ যেটা বলে তার পরোয়া করতে নেই। মেন্টালি স্ট্রং থাকতে হবে আর নিজের কাজ হ্যাঁ, করতে হবে। হ্যাঁ। নিজের ফোকাস। একটা ফোকাস থাকা উচিত। যতক্ষণ আপনি আ অ্যাচিভ না করবেন, অ্যাচিভ করার পর, প্রুভ করার আর পর ততক্ষণ বাবাকেও বলা না। উচিত নয়। পরে তো জানতেই পেরেছিল। ধরেছিল আমায়। লুকাতে পারিনি। কারণ ১ বছরের ভেতরেই সব আমার হাতে এসে গিয়েছিল। মেডেল। Within 6 months, within 6 months, I become a state champion, and within 8 months, I became a national champion, and within 1 year, I won a world silver medal.